জয় হিন্দ, জয় ভারত, ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত। আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, আজকে যে ক্লাসটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হয়তো তোমরা থাম্বনেলেও দেখতে পেয়েছো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি, ইসলাম ও ভারতবর্ষ, যেটা আমাদের মধ্যযুগ বা মেডিয়েভাল হিস্ট্রি আমরা বলতে পারি। তো মধ্যযুগকে আমরা যদি বলি অন্ধকারময় যুগ বলা হয়। ভারতের ইতিহাসে মেডিয়েভাল হিস্ট্রি বা মডার্ন যে সভ্যতা ছিল বা মধ্যযুগটা ছিল, সেটাকে আমরা কি বললি, আমাদের অন্ধকারময় যুগ, ভারতবর্ষের অন্ধকারময় যুগ। এবার দেখো, এই ভারতবর্ষের মধ্যে ইসলাম এবং ভারতবর্ষ আজকে যে টপিকটা আছে সেটা আজকে আমরা কভার করব। তার মধ্যে দিল্লির সুলতানি সাম্রাজ্য, দিল্লিতে পরপর 5টা বংশ শাসন করেছিলেন, সেই বংশ সম্পর্কেও আজকে আমরা পড়ব। তো বিষয় হচ্ছে কি, আজকের যে আমাদের রয়েছে ইসলাম ও ভারতবর্ষ। দেখো, ইসলাম ধর্মের উত্থানটা কোথা থেকে হলো সেটা সম্পর্কে আমরা জানবো আগে। ইসলাম ধর্মের উত্থান হচ্ছে আরব দেশ থেকে, তাই না? আরব দেশ থেকে এই ইসলাম ধর্মের উত্থান হয়েছিল, তাই না? ইসলাম ধর্মের প্রবক্তা হচ্ছে আমাদের কি, ইসলাম ধর্মের প্রবক্তা হচ্ছে হযরত মুহাম্মদ, যে কিনা 570 খ্রিস্টাব্দে কিন্তু জন্মগ্রহণ করেছিল, তাই না? তারপর তিনি একটি ধর্ম প্রচার করেছিলেন, যেটা হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম বা মুসলমানরা ভারতবর্ষে এসেছিল এবং ভারতের কি করেছিল, ভারতে তাদের আসার মেন যদি লক্ষ্য ধরি আমরা, তাদের মেন লক্ষ্য হচ্ছে কি, ইসলাম ধর্মের প্রচার, ভারতের সম্পদ লুণ্ঠন, এগুলো তাদের প্রথম দিকে একটা মেন লক্ষ্য হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যদি আমরা দেখি, তারা ভারতবর্ষে রাজত্ব করার স্বপ্ন দেখেছিল এবং পরবর্তীকালে তারা দেখব যে ভারতে তারা রাজত্ব করবে। ঠিক আছে, ভারতে প্রায় ইসলাম যদি আমরা দেখি টোটাল 800 বছর তারা রাজত্ব করবে কিন্তু ভারতের মধ্যে। ঠিক আছে, এবার দেখো, যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাটেল অফ তোরাইন। কি এটা? ফার্স্ট ব্যাটেল অফ তোরাইন। এই ফার্স্ট ব্যাটেল অফ তোরাইন, তোমরা তোরাইনের যুদ্ধ দেখতে পাচ্ছ এখানে। তোরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, সেকেন্ড ব্যাটেল অফ তোরাইনও হয়েছিল। মানে তোরাইনের মোট কথা দুটো যুদ্ধ হয়েছিল এবং দুটো যুদ্ধই এই সেম রাজার মধ্যে হয়েছিল। তাদের মধ্যে হয়েছিল দিল্লির যে শাসক ছিল, কি শাসকের নাম, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান প্লাস মোহাম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধ হয়েছিল। ফার্স্ট ব্যাটেলে আমরা দেখব যে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু যুদ্ধে জিতে যাবে এবং মোহাম্মদ ঘুরি পরাজিত হবে এবং পালিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আবার দেখব তার পরের বছরেই আবার সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ হবে, সেকেন্ড ব্যাটেল অফ তোরাইন হবে, যেখানে আমরা দেখব যে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হবে এবং মোহাম্মদ ঘুরি যে রয়েছে সে যুদ্ধে জিতে যাবে। এবং সেখান থেকে আমরা দেখব যে দিল্লির মধ্যে, এই যে দিল্লির মধ্যে কি দেখব, সুলতানি সাম্রাজ্যের কিন্তু তৈরি হবে। এই সুলতানি সাম্রাজ্যের মধ্যে আমরা দেখব টোটাল 5টা বংশ রাজত্ব করবে। কয়টা বংশ? 5টা বংশ কিন্তু রাজত্ব করবে এবং তারাই কিন্তু এই পরবর্তীকালে দেখব যে কুতুব মিনার তারা নির্মাণ করবেন। কুতুব মিনার হলেও আমাদের একটা 5তলার নির্মাণ, মানে 5তলা মিনার আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের তোরাইনের প্রথম যুদ্ধ, যেখান থেকে দিল্লিতে বা ভারতবর্ষে ইসলাম ধর্মের আগমন পুরোপুরিভাবে হয় এবং ইসলাম বা মুসলমানরা যদি আমরা দেখি এখানে তাদের রাজত্ব করে তারা শুরু করে দেয় দিল্লি থেকে। ঠিক আছে, এবার দেখো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আজকে জানবো এই যে দিল্লি সুলতানি সাম্রাজ্য সম্পর্কে। এখানে রয়েছে ইসলাম ও ভারতবর্ষ। ইসলাম এবং ভারতবর্ষ সম্পর্কে আমরা জেনে নিই। দেখো, ইসলাম ও ভারতবর্ষ, তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছো তারা তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছই। যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দাও। আর আমাদের প্রতিনিয়ত ভিডিও আসে, প্রত্যেক দিনে আমরা যদি দেখি, প্রত্যেক দিনে আমাদের 2টো করে ভিডিও আসে এবং সপ্তাহের প্রতিদিনই কিন্তু আমাদের ক্লাস হয়। আর তোমাদের এই ক্লাসটি বেসিক্যালি আমরা যদি দেখি এসএসসি জিডির জন্য বানিয়েছি, যেগুলি শুধু পাবে তোমরা এখানে, মানে ইম্পর্টেন্ট লাইন, যতগুলো লাইন বলবো আজকে, যতগুলো প্রিপারেশন হবে আজকে আমাদের, যতটুকু পড়াবো সব কিন্তু ইম্পর্টেন্ট এসএসসি জিডির জন্য। ঠিক আছে, তাই ক্লাসটিকে কেউ স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবে কিন্তু। তো দেখো, ইসলাম ও ভারতবর্ষ। দেখো, ইসলাম ধর্মের প্রবর্তককে
হযরত মুহাম্মদ, যিনি 570 খ্রিস্টাব্দে মক্কার, কোথায়, মক্কার কাবা মন্দিরে রক্ষক কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এবার দেখো কাবা মন্দিরে কিন্তু বলছে, ঠিক আছে, এটা একটা মন্দির। আমরা জানি যে আমাদের যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম যদি আমরা দেখি, আমাদের সেই সব থেকে পুরনো যুগের কিন্তু ধর্ম বলতে পারি, ঠিক আছে। তো আমাদের মন্দির সব জায়গার মধ্যে রয়েছে। তো দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে যে কাবা মন্দিরে কিন্তু কে, এই হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের যে প্রবর্তক তিনি জন্মগ্রহণ করেন, এবং কোথায়, মক্কার কাছে, ঠিক আছে, 570 খ্রিস্টাব্দে। এবার দেখো নেক্সট যে পয়েন্ট, আমি শুধু মেনলি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য, হ্যাঁ। আরবরা প্রথম ভারত আক্রমণ করেছিল কত খ্রিস্টাব্দে, 708 খ্রিস্টাব্দে। আরবদের সিন্ধু অভিযান সম্পর্কে গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো কি, চাচনামা, বা অনেকে চাচানামা বলে, ঠিক আছে। নেক্সট দেখো সুলতান মাহমুদের বংশকে ইয়ামিনী তুর্কি বংশ, সুলতান মাহমুদের বংশকে আমরা যদি দেখি ইয়ামিনী তুর্কি বংশ বলা হয়। সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে, বোঝা গেল। তাহলে সুলতান মাহমুদ যে কিনা 17 বার ভারত আক্রমণ করেছিলেন 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে, কিন্তু মানে 27 বছরে তিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তার আক্রমণের যদি আমরা দেখি মূল লক্ষ্য ছিল ভারতের সম্পদ লুট করা প্লাস ভারতে ইসলাম ধর্মের প্রবর্তন করা বা প্রচার করা, ঠিক আছে। এরপরে দেখো মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি ছিলেন ঘুরি বংশের শ্রেষ্ঠ সুলতান। দেখো 1191 খ্রিস্টাব্দে তোরাইনের প্রথম যুদ্ধে থানেশ্বরের কাছে দিল্লি এবং আজমিরের কাছে চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের কাছে তিনি পরাজিত হন। এই যে দেখতে পাচ্ছ আমাদের তৃতীয় পৃথ্বীরাজ চৌহান আমাদের একজন হিন্দু রাজা, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাটল অফ তোরাইন, তোরাইনের এটা প্রথম যুদ্ধ, বোঝা গেল। ওকে, নেক্সট দেখো নেক্সট কি রয়েছে। 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তোরাইনের যুদ্ধে, কি, দ্বিতীয় তোরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করেন এবং দিল্লি দ্বিতীয় তোরাইনের যুদ্ধে তিনি জয়লাভ করেন, বোঝা গেল। এবার পরবর্তীকালে 1 বছর পরে আবার যুদ্ধ লাগে, যুদ্ধের ফলে দেখবো আমরা এখানে তোরাইনের দ্বিতীয় যুদ্ধ হবে এবং এই যুদ্ধে দেখবো আমরা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরাজিত হবে এবং মোহাম্মদ ঘুরি যুদ্ধে জিতে যাবে, বোঝা গেল। এবার দেখো চাঁদ বরদইয়ের রচিত পৃথ্বীরাজ রসতে, কোথায়, পৃথ্বীরাজ রসতে পৃথ্বীরাজ এবং সংযুক্তার কাহিনী আছে। এবার দেখো এখানে একটু কিছু টুইস্ট আছে যেটা আমি তোমাদেরকে জানাবো, বোঝা গেল। তোরাইনের প্রথম যুদ্ধে আমরা দেখলাম যে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান যুদ্ধে জিতে যাবে এবং মোহাম্মদ ঘুরি যুদ্ধে পরাজিত হবে। এবার সেকেন্ড ব্যাটল অফ তোরাইনের মধ্যে আমরা দেখবো যে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান আবার পরাজিত হচ্ছে এবং মোহাম্মদ ঘুরি জিতে যাচ্ছে। জেতার পিছনে মেন যেটা কারণটা কি রয়েছে দেখো, এই যে জয়চন্দ্র যেটা আমরা দেখব, জয়চন্দ্র আছে, দেখো এই জয়চন্দ্র প্লাস তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু তারা ভালো বন্ধু ছিল এবং মোহাম্মদ ঘুরি যদি আমরা দেখি সে একজন মুসলিম ছিল, মুসলিম, ঠিক আছে। এবার এরা দুজন ভালো বন্ধু ছিল। এবার দেখো জয়চন্দ্র আর তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, আমি কি বললাম, ভালো একজন বন্ধু, কিন্তু এদের মধ্যে পরবর্তীকালে দেখবো যে দ্বন্দ্বের সৃষ্টি হবে। দ্বন্দ্বটা কি নিয়ে হবে, এই তৃতীয় পৃথ্বীরাজ চৌহান দেখবো যে জয়চন্দ্রের যে কন্যা আছে, ঠিক আছে, সংযুক্তা, কি নাম, সংযুক্তা, তার সঙ্গে প্রেম হবে এবং তিনি এই সংযুক্তাকে বিবাহ করবেন। কখন বিবাহ করবেন, যখন জয়চন্দ্র জানতে পারেন যে তার বন্ধু তার কন্যা সংযুক্তাকে ভালোবাসেন, তখন তিনি কি করবেন, একটি সভা করবেন এবং সভার মধ্যে প্রত্যেক রাজ্যের রাজা আসবে এবং যুবরাজ আসবে। যুবরাজের সামনেই আমরা দেখবো যে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কি করবে, সবার মধ্যে থেকে আসবে, আসার পরে সংযুক্তাকে তিনি সবার সামনে বিবাহ করবেন এবং বিবাহ করার ফলে তিনি নিয়ে চলে যাবেন দিল্লিতে। এবার দেখো জয়চন্দ্র কিন্তু যার ফলে রেগে যায়, রেগে যাওয়ার ফলে জয়চন্দ্র কি করে, এই মোহাম্মদ ঘুরিকে পৃথ্বীরাজ চৌহানের সম্পর্কে সবকিছু বলে দেন, যে তার যে
কি বলবো এটাকে, রাজবাড়ি আছে, ঠিক আছে, তিনি যেখানে থাকেন সেখানে কিভাবে প্রবেশ করা যাবে সবকিছু তিনি A to Z বলে দেন, যার ফলে মোহাম্মদ ঘুরি পরের বছরই অ্যাটাক করে দেয় কোথায়, পৃথ্বীরাজ চৌহানের এখানে, এবং পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে আবার তোরাইনের দ্বিতীয় যুদ্ধ হবে, যেটা হচ্ছে আমাদের 1192 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে দেখবো আমরা মোহাম্মদ ঘুরি দ্বিতীয় পৃথ্বীরাজ চৌহানকে যুদ্ধের মধ্যে পরাস্ত করবেন এবং মেরে ফেলবেন, প্লাস সংযুক্তকেও মেরে ফেলবেন কিন্তু, ঠিক আছে। এবার দেখো পরবর্তীকালে দেখবো আমরা 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি চান্দোয়ারের যুদ্ধে, কি যুদ্ধে, চান্দোয়ারের যুদ্ধে কনৌজের গাড়োয়াল রাজ জয়চন্দ্রকে কিন্তু পরাজিত এবং হত্যা করবেন এবং বারাণসী কিন্তু লুণ্ঠন করবেন। দেখো এ কিন্তু একে হেল্প করলো মোহাম্মদ ঘুরিকে, কিন্তু মোহাম্মদ ঘুরি দেখবো যে 2 বছর পর, এটা 92-তে যুদ্ধ হলো, 94 এর মধ্যে কি হবে, চান্দোয়ারের যুদ্ধ হবে। কিসের যুদ্ধ, চান্দোয়ারের যুদ্ধ। এই যুদ্ধে আবার মোহাম্মদ ঘুরি কি করবে, জয়চন্দ্রকেও কিন্তু যুদ্ধের মধ্যে পরাস্ত করবে এবং মেরে ফেলবেন। মেরে ফেলার পর তিনি বারাণসী কিন্তু লুট করবেন। বোঝা গেল? এবার দেখো কি রয়েছে, ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদেরকে মোহাম্মদ ঘুরি, আর ভারতের ঘুরি বংশের প্রতিনিধিত্ব করেছিলেন কুতুবউদ্দিন আইবক, যেখানে দাস বংশের প্রতিষ্ঠা করেন। এবার দেখো এখানে কি রয়েছে, এবার মোহাম্মদ ঘুরি তো যুদ্ধের মধ্যে সবসময় থাকছেন। এবার মোহাম্মদ ঘুরির সঙ্গে আমরা দেখব যে কুতুবউদ্দিন আইবক রয়েছে, তার কন্যা প্রেম প্রীতি হবে, ঠিক আছে। এবার মোহাম্মদ ঘুরি বুঝতে পেরেছেন যে তার মেয়ে কুতুবউদ্দিনকে ভালোবাসেন, এবং কুতুবউদ্দিন আইবক হলেন মোহাম্মদ ঘুরির একজন বিশ্বস্ত সেনাপতি কিন্তু ছিলেন, ঠিক আছে। এবার দেখো মোহাম্মদ ঘুরিও যদি কুতুবউদ্দিনের সঙ্গে যুদ্ধ লাগে, তাহলে যে কোনো দুজনের মধ্যে একজন কিন্তু জিতবে। এবার তাহলে কি হবে, মোহাম্মদ ঘুরি কিংবা কুতুবউদ্দিন আইবক যুদ্ধের মধ্যে যে কোনো একজন জিতবে এবং সেই রাজা হবে। তো মোহাম্মদ ঘুরি যুদ্ধ না করে কি করেছিলেন, তার যে মন্ত্রী রয়েছে কুতুবউদ্দিন আইবক যে রয়েছেন, তার সঙ্গেই কিন্তু তার মেয়ে বিবাহ দিবেন। ওকে, নেক্সট লাইনে চলো। এবার দেখবো আমরা দিল্লির সুলতানি সাম্রাজ্য। কি রয়েছে, দিল্লির সুলতানি সাম্রাজ্য রয়েছে, ঠিক আছে। এই দিল্লির সুলতানি সাম্রাজ্য সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে পড়বো। এখানে টোটাল 5টা বংশ থাকবে, এই 5টা বংশ থেকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। দেখো কি রয়েছে, মধ্যযুগে ভারতে 1206 থেকে 1226 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিকে কেন্দ্র করে সুলতানদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা দিল্লির সুলতানি সাম্রাজ্য নামে কিন্তু পরিচিত। দিল্লিতে মোট 5টি রাজবংশ পরপর রাজত্ব করবেন, যথা কি কি দেখো কি রয়েছে, দাস বংশ বা ইলবাড়ি তুর্কি বংশ বা মামেলুক বংশ, দাস বংশ বা ইলবাড়ি তুর্কি বংশ বা মামেলুক বংশ, যেটি কিনা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে। বোঝা গেল? ওকে, দেখো নেক্সট খলজি বংশ, যেটা 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করবে। এরপরে দেখো তুঘলক বংশ, 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করবে। সৈয়দ বংশ 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করবে। লোদি বংশ দেখো 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে। তো এই হলো দিল্লির 5টি বংশ, মানে আমরা বলতে পারি সুলতানি বংশ। এবার দেখো কি বলছে, দাস বংশ বা ইলবাড়ি তুর্কি বংশ, যেটা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে। দেখো কি রয়েছে, দাস বংশের প্রতিষ্ঠাতা করেন কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা কে করেন, কুতুবউদ্দিন আইবক। আর আমরা দেখব যে 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি কিন্তু মারা যাবে। এবার মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর তার জামাই যেহেতু কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে, তিনি কিন্তু দিল্লিতে রাজত্ব করা শুরু করে দিবে, এবং তিনি যে বংশটা প্রতিষ্ঠিত করবেন তার নাম হচ্ছে দাস বংশ, কারণ তিনি একজন দাস ছিলেন কুতুবউদ্দিন আইবকের, মোহাম্মদ ঘুরির একজন দাস ছিলেন কুতুবউদ্দিন আইবক কিন্তু, ঠিক আছে। ওকে, নেক্সট চলো। দাস বংশকে 3টি ভাগে ভাগ করা হয়, যেটা আমরা দেখব। দাস বংশকে কে প্রতিষ্ঠা করবেন, কুতুবউদ্দিন আইবক, যেটা কিনা 1206 থেকে 1211 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে দেখো প্রথম ইলবাড়ি তুর্কি বংশ, যেটা ইলতুৎমিশ করবেন, এই কিন্তু একজন দাস, 1211 থেকে 1246 খ্রিস্টাব্দ পর্যন্ত। কুতুবউদ্দিন আইবকের কিন্তু জামাই ইলতুৎমিশ। নেক্সট দেখো কি রয়েছে, দ্বিতীয় ইলবাড়ি বংশ,
যেটা কে প্রতিষ্ঠা করবেন? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন এও কিন্তু দাস, যেটা 1246 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। বোঝা গেল? ওকে, চলো নেক্সট কি রয়েছে? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক সিংহাসনে বসবেন, যেটা হচ্ছে আমাদের কি 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো এখানে কি রয়েছে? কুতুবউদ্দিন আইবক প্রথম জীবনে মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। এবার আইবক কথার অর্থ হচ্ছে কি? দাস। বুঝতে পারছো? আইবক কথার অর্থ হচ্ছে কি? দাস। এবার দেখো 1208 খ্রিস্টাব্দে তিনি সুলতান উপাধি ধারণ করেন। এছাড়াও মালিক, দানশীলতার জন্য তিনি লাখ বক্স বা লক্ষদাতা নামেও কিন্তু পরিচিত হন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেল? এরপরে দেখো লাহোরে তার রাজধানী বা লাহোরে তাকে রাজ্যাভিষেক করা হয় এবং রাজধানী কোথায় হয়? লাহোর। লাহোর এখন কোথায় আছে? পাকিস্তানে কিন্তু রয়েছে, তাই না? পাঞ্জাব প্রদেশের মধ্যে, মানে পশ্চিম পাঞ্জাবের মধ্যে রয়েছে লাহোর। তিনি 1199 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ কিন্তু শুরু করেছিলেন। তিনি যখন রাজা কিন্তু ছিলেন না, তখনই তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ কিন্তু শুরু করেছিলেন। বিখ্যাত সুফি সান্ত কার নামে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। তাহলে তার যে গুরু ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নামে কিন্তু এই কুতুব মিনার তোমরা দেখতে পাচ্ছ, পাঁচতলা মিনারটা, এটা কুতুব মিনার তিনি কিন্তু বানিয়েছিলেন। এবং নির্মাণ কাজ শেষ করেন তার হচ্ছে জামাই ইলতুৎমিশ। তিনি কিন্তু নির্মাণ কাজ শেষ করার আগে মারা যান। ঠিক আছে? এবার দেখো তিনি দিল্লিতে কুয়াতুল ইসলাম মসজিদ আর আজমিরে আড়াই দিনকার ঝগড়া, এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু। আড়াই দিনকার ঝগড়া নির্মাণ করেন। এছাড়া দেখো 1210 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে লাহোরে চৌগান বা পোলো খেলতে গিয়ে তিনি কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা যান। বোঝা গেল? তিনি চৌগান বা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে কিন্তু মারা যান। ওকে, নেক্সট দেখো তার জামাই ইলতুৎমিশ। এবার দেখো তার আগে একটা বলে রাখি, তারপরে কিন্তু কুতুবউদ্দিন আইবকের পরে কিন্তু তার ছেলে, ঠিক আছে, সিংহাসনে কিন্তু বসছিলেন। তো কিন্তু তিনি একজন অযোগ্য শাসক হওয়ায় তাকে ইলতুৎমিশ তাড়িয়ে দিয়ে ইলতুৎমিশ সিংহাসনে বসেছিলেন। 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিলেন। ঠিক আছে? তো 1210 থেকে 1211 মাত্র এক বছর আরাম শাহ কিন্তু দিল্লিতে সিংহাসনে বসেছিলেন। আরাম শাহ হচ্ছে কুতুবউদ্দিন আইবকের হচ্ছে পুত্র বা ছেলে। এবার দেখো তিনি ছিলেন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। পরীক্ষায় আসে। তিনি রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন। এটা পরীক্ষায় আসে। 1221 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের রাজত্বকালে মঙ্গল নেতা চেঙ্গিস খান জালালউদ্দিন মঙ্গবরণীর পিছু নিয়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে এসে পৌঁছলে ইলতুৎমিশ মঙ্গবরণীর আশ্রয় অনুরোধ প্রত্যাখ্যান করে দিল্লি সাম্রাজ্যকে মঙ্গল আক্রমণ থেকে রক্ষা করেন। ঠিক আছে? চেঙ্গিস খান একজন দুর্ধর্ষ কি বলবো আমি, রাজা ছিলেন কিন্তু, বা সম্রাট ছিলেন, মঙ্গোলিয়ার তিনি রাজা ছিলেন। ঠিক আছে? চেঙ্গিস খান, যে কিনা সব থেকে পৃথিবীর মধ্যে যদি আমরা বলি 1 নম্বর পজিশনে রয়েছে, যে মানুষকে হত্যা করেছিল। কিন্তু চেঙ্গিস খান তবুও যদি আমরা দেখি যে তিনি মঙ্গোলিয়ার কিন্তু নায়ক নামে পরিচিত, এই চেঙ্গিস খান, যে কিনা ইলতুৎমিশের রাজত্বকালে কিন্তু ভারতের দিকে এসেছিলেন। কার পিছু করে? এই যে মঙ্গবরণীর কে পিছু করে বা ধাবা করে এসেছিলেন কিন্তু। এরপরে দেখো এটা পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। হ্যাঁ, চলো তিনি সুলতানে আজম উপাধি ধারণ করেন। এছাড়া দেখো ইলতুৎমিশ ইক্তা প্রথা চালু করেছিলেন। আর ইক্তা প্রথার অর্থ কি? ভাগ বা অংশ। বোঝা গেল? এরপরে দেখো বেতনের পরিবর্তে যে সমস্ত উচ্চপদস্থ কর্মচারীদের নির্দিষ্ট পরিমাণে জমি দেওয়া হতো তাদেরকে ইজরাদার বলা হতো বা ইজরাদার নামে পরিচিত। এছাড়াও তিনি দেখো 40 চক্র বা বন্দেগা এই চাহেরা খান কিন্তু গঠন করেন। তিনি টঙ্কা নামে রৌপ্য মুদ্রা আর জিতল নামে তাম্র মুদ্রা কিন্তু প্রচলন করেন। এর কিন্তু প্রত্যেকটা লাইন আমি যদি বলি
প্রত্যেকটি লাইন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কি রয়েছে দেখি নেই। সুলতান রাজিয়া, যে হচ্ছে ইলতুৎমিশের কন্যা, ঠিক আছে। দিল্লির মধ্যে তিনি কিন্তু, আমরা যদি দেখি, সুলতান রাজিয়া হচ্ছে সুলতানি যুগের প্রথম এবং শেষ মহিলা কিন্তু সুলতান। এবার দেখো, এই যে রাজিয়ার দাদা কিন্তু প্রথমে সিংহাসনে বসেছিল, কিন্তু তিনিও একজন অযোগ্য শাসক হওয়ায় তার বোন রাজিয়া, যে কিনা সিংহাসনে বসেছিল 1236 থেকে 40, মানে 4 বছর তিনি রাজত্ব করেছিল। আর তিনি হলেন মধ্যযুগে বা সুলতানি যুগের প্রথম এবং শেষ মহিলা কিন্তু সুলতান। বোঝা গেল? ওকে, তারপরে দেখো গিয়াসউদ্দিন বলবন, যে কিনা 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। মাঝখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে কিছুটা গ্যাপ রয়েছে, এখানে কিন্তু রাজত্ব করা হয়েছিল দিল্লি সুলতানি বাংলা সাম্রাজ্য থেকেই, কিন্তু সেরকম কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট না থাকায় সেগুলি আমরা বাদ দিয়েছি, স্কিপ করেছি। হ্যাঁ, যেগুলো তোমাদের পরীক্ষার আসার মতো সেগুলো আমরা করাবো, কারণ সামনে পরীক্ষা আমাদের, অযথা সবকিছু পড়ে মাথাকে ডিপ্রেশনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তাই আমরা যতটুকু দরকার ততটুকুই কিন্তু ক্লাস করছি। এবার দেখো, গিয়াসউদ্দিন বলবন ছিলেন 40 চক্রের নেতা, আর নাসিরউদ্দিনের মৃত্যুর পর বলবন উলুগ খাঁ উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেছিলেন, ঠিক আছে। তাহলে কি, নাসিরউদ্দিন একজন রাজা ছিলেন সুলতানি সাম্রাজ্যের, এবং তার মৃত্যুর পরে কিন্তু দেখবো যে গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসবেন, এবং তিনি কি উপাধি নেবেন? উলুগ খাঁ। বোঝা গেল? দেখো, তিনি প্রথম সুলতান যিনি গুপ্তচর নিয়োগ করেন, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুপ্তচর কে নিয়োগ করেছিলেন প্রথম? গিয়াসউদ্দিন বলবন, পরীক্ষায় আসে। তিনি পারসিক রীতি অনুসরণ করে দরবারে সিজদা, অর্থাৎ সম্রাটের সামনে মাথা নত হয়ে প্রণাম, এবং পাইবস অর্থাৎ সম্রাটের পদযুগল চুম্বন করার নীতি চালু করেছিলেন। যখন রাজা সভার মধ্যে আসবেন, তখন সভাসদের মধ্যে যারা সভায় থাকবেন, উপস্থিত থাকবেন ব্যক্তি, তারা কি করতে হবে? তাদেরকে মাথা নত করে থাকতে হবে। প্লাস রাজা যখন সিংহাসনে বসে পড়বেন, তখন রাজার যে পদ বা পা রয়েছে সেটাকে চুম্বন করে আসতে হবে। বুঝে গেল? তিনি এই নীতি কিন্তু অনুসরণ করেছিলেন, এটা পারসিক রীতি কিন্তু। চলো, তিনি পার্সিয়ান নওরোজ প্রথা চালু করেছিলেন, এটিও ইম্পর্টেন্ট। তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বা ঈশ্বরের ছায়া, যেটাকে আমরা বলবো শ্যাডো অফ গড নামে কিন্তু পরিচিত। তিনি শ্যাডো অফ গড নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। ঈশ্বরের প্রতিনিধি তিনি নিজেকে মনে করতেন, যে ঈশ্বর আমাকে ওখান থেকে মানে পাঠিয়েছেন এবং আমি তোমাদেরকে শাসন করব, ঈশ্বরের আমি প্রতিনিধি। যেমন আমাদের ভারতবর্ষের মধ্যে ভাইসরয় এসেছিলেন, তাই না? ভাইসরয় কি? রানীর প্রতিনিধি বা রাজার প্রতিনিধি তো যে করেন, মানে ওকেও আমরা রাজাই বলতে পারি। নেক্সট দেখো, তিনি জিনে ইলাহি উপাধি ধারণ করেছিলেন। এছাড়া দেখো, দাস বংশের শেষ সুলতান যদি দেখি আমরা, কাইকোবাদ অথবা তার শিশুপুত্রদের যদি দেখি, কায়ুমাস কিন্তু হয়ে যাবে। তো আমাদের দিল্লির সুলতানি সাম্রাজ্যের মধ্যে দাস বংশ কিন্তু খতম হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা দেখবো খলজি বংশ, অ্যাকচুয়ালি এটা হবে খলজি বংশ। এবার দেখো খলজি বংশের সেকেন্ড যে রাজা ছিলেন তার নাম হচ্ছে আলাউদ্দিন খলজি। প্রথমে আরেকজন রাজা ছিলেন, সেটা আমরা স্ক্রিপ্ট করে নিয়েছি। তো দেখো, আলাউদ্দিন খলজি যেহেতু আমাদের পরীক্ষায় আসে, বারবার দিয়ে দেয় আলাউদ্দিন খলজি থেকে, তো আলাউদ্দিন খলজি সম্পর্কে আমরা জেনে নিই। তার রাজধানী কোথায় ছিল? রাজধানী হচ্ছে সিরি। উপাধি কি? সিকান্দারি সানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলাউদ্দিন দ্বিতীয় আলেকজান্ডার রূপে কিন্তু নিজেকে উল্লেখ করেন, মানে নিজের মুদ্রায় তিনি দ্বিতীয় আলেকজান্ডার রূপে নিজেকে কি করেছিলেন? উল্লেখ করেছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট উপাধিটা তার, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, তিনি বলতেন রাজার কোনো আত্মীয় নেই, মানে নেই। কিংশিপ নোনস নো কিংশিপ, রাজার কোনো আত্মীয় নেই, এটি কিন্তু তিনি বলতেন। দেখো, তিনি 1303 সালে মেবারের রাজধানী চিতোর জয় করেন, আর মেবারের রানা রতন সিংহের পত্নী পদ্মনীকে তিনি পাওয়ার জন্য, এবং পদ্মনী কি করেছিল? পরবর্তী সবাই জহরব্রত হয়ে আগুনের মধ্যে সবাই
লাভ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিল, কিন্তু কুতুবুদ্দিন যে আমাদের আলাউদ্দিন খলজি রয়েছে তাকে কিন্তু মানে তিনি পাওয়ার জন্য এটা করেছিলেন, যদিও যুদ্ধ রতন মানে রতন সিং এর পত্নীকে পাওয়ার জন্য, কিন্তু তিনি পাননি। এবার দেখো তিনি সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। সোমনাথ মন্দির কোথায়? গুজরাটে রয়েছে। দিল্লির প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারতে মুসলমানদের আধিপত্য বিস্তার করেন আর দক্ষিণ ভারতে বিজয় আলাউদ্দিনের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফুর। এটা পরীক্ষায় আসে। ওকে, দেখো তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, রেশন ব্যবস্থা চালু করেছিলেন। এই যে আমাদের রেশন দিচ্ছে, তাই না, মোদী সরকার, মমতা সরকার, তো আমাদেরকে রেশন ব্যবস্থা কে চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। এছাড়াও তিনি বাজার দর নিয়ন্ত্রণ কিন্তু করেছিলেন। বোঝা গেল? এরপরে দেখো আলাউদ্দিন খলজি দেওয়ানি খাজ অর্থাৎ সামরিক বিভাগ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও তিনি দাঁত মানে ঘোড়ার পিঠে চিহ্নিতকরণ করেছিলেন, আর হুলিয়া মানে সৈনিকদের বর্ণনামূলক বিবরণ প্রথা কিন্তু তিনি প্রবর্তন করেছিলেন। সৈনিকদের, ধরো সৈনিকের নাম, সৈনিকের ঠিকানা, ঠিক আছে, সৈনিকের সবকিছু বিবরণ তিনি প্রথম কিন্তু চালু করেছিলেন। যদি আমরা দেখি, ঠিক আছে, আমরা যদি কোনো কিছু চাকরির জন্য অ্যাপ্লাই করি তাহলে কি করতে হয়? আমার নাম, আমার বাবার নাম, ঠিক আছে, আমার ঠিকানা, কোথায় আমার জন্মগ্রহণ, কত তারিখে আমি জন্মগ্রহণ করেছিলাম, তো সবকিছু ডিটেলস নেয়। তো এখানে যদি আমরা দেখি আলাউদ্দিন খলজি কিন্তু প্রথম এটা চালু করেছিল। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো কি বলছেন আলাউদ্দিন খলজি সম্পর্কে। তিনি কুতুব মিনারের প্রবেশদ্বার, কুতুব মিনারকে তৈরি করলো, কুতুব মিনার করলো হচ্ছে কুতুবউদ্দিন আইবক, এবং নির্মাণ কাজ শেষ করলো কে? ইলতুৎমিশ। এবার কুতুব মিনারের প্রবেশদ্বারে আলাই দরওয়াজা নির্মাণ করেন। এই যে এটা হচ্ছে আলাই দরওয়াজা, এটা হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনারের সামনে তিনি একটি স্থাপন করেছিলেন যার নাম হচ্ছে আলাই দরওয়াজা। ঠিক আছে, বোঝা গেল? এছাড়াও দেখো তিনি নির্মাণ করেছিলেন মহল হাজার, সিতান, সিরি শহর, জামাতখানা, মসজিদ। বোঝা গেল? এরপরে দেখো আমির খসরুকে ভারতের তোতাপাখি বলা হয়। তার রাজসভায় আমির খসরু বিরাজমান ছিলেন, যাকে ভারতের তোতাপাখি বলা হয় বা ভারতের নাইটিঙ্গেল বলা হয়। নাইটিঙ্গেল মানে হচ্ছে তোতাপাখি। নেক্সট দেখো আমির খসরু তবলা ও সেতারের আবিষ্কারক। এটি কিন্তু পরীক্ষায় আসে। মানে প্রত্যেকটা বললাম না কি পয়েন্টস যে আমাদের রয়েছে, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো তুঘলক বংশ 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ। বোঝা গেল? দেখো তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুঘলক, যে কিনা 1320 থেকে 1325 মাত্র 5 বছর রাজত্ব করবে। দেখো গিয়াসউদ্দিনের প্রকৃত নাম কি? গাজী মালিক। এরপরে দেখো তিনি ছিলেন দিল্লির প্রথম সুলতান যিনি হচ্ছে গাজী উপাধি ধারণ করেছিল। এরপরে দেখো তিনি তুঘলকাবাদ শহর কিন্তু প্রতিষ্ঠা করেন এবং সেচের জন্য খাল খনন করেছিলেন। এরপরে দেখো কি রয়েছে, শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে গিয়াসউদ্দিন দৃঢ় অথচ নমনীয় মানে কিক এন্ড কিস নীতি কিন্তু চালু করেছিল। এটি কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। তোমরা যারা আমাদের এই আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো মোহাম্মদ বিন তুঘলক, যাকে আমরা পাগল রাজা বলবো, যে কিনা 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে। এবার দেখো তার প্রকৃত নাম কি ছিল? জুনা খা। মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ছিল? জুনা খা। তিনি ইতিহাসে পাগলা রাজা নামে কিন্তু পরিচিত। এছাড়াও দেখো তিনি রাজধানী দিল্লি থেকে, কোথায়? দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন 1327 খ্রিস্টাব্দে, আর মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং দেবগিরির নতুন নাম দেন তিনি কি? দৌলতাবাদ। ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে যে দিল্লির কোন সুলতান দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেছিলেন। তাহলে কি হয়েছে? মোহাম্মদ বিন তুঘলক, যার আসল নাম কি? জুনা খা। কত খ্রিস্টাব্দে? 1327 খ্রিস্টাব্দে। কি জন্য? মোগলদের আক্রমণ প্রতিহত করার জন্য, যাতে মোগলরা সেই সময় বারবার ভারতবর্ষের দিকে আক্রমণ করেছিল এবং
মোগলরা যাতে দিল্লিকে আক্রমণ করতে না পারে, তাই দিল্লির রাজধানী কি করছিল, দেবনগরীতে স্থানান্তর করেছিল। দিল্লি যত মানুষ ছিল সব কিছু নিয়ে কিন্তু তিনি দেবনগরীতে চলে গিয়েছিলেন, এবং কিছুদিন সেখানে থাকার পরেও আবার সে রিটার্ন হয়ে গেছিলেন, তাই না? এবার দেখো, তিনি রাজকোষের ঘাটতি পূরণের জন্য তাম্রমুদ্রা ও তামার নোটের, তাম্রমুদ্রা মানে হচ্ছে তামার নোটের প্রচলন শুরু করেছিলেন। ঠিক আছে, এবার দেখো তার সময় বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য, এটিও কিন্তু আমরা নেক্সট দিন ক্লাসে করব। প্রতিষ্ঠিত হয় দক্ষিণ ভারতে। ঠিক আছে, একটা হয়েছিল বিজয়নগর হয়েছিল 1336 থেকে 37-এ, আর একটা দেখবো 1347-এ কিন্তু প্রতিষ্ঠিত হবে বাহমনি সাম্রাজ্য। এটা বিজয়নগর, এটা বাহমনি সাম্রাজ্য দেখবো আমরা দিল্লির দক্ষিণ ভারতে। সেই সময় রাজত্ব কি করেছিল? মোহাম্মদ বিন তুঘলক। বোঝা গেল? এবার দেখো, বরণী তুঘলককে রক্ত পিপাসু বলেছেন, মানে অল বিরোনি, অল বিরোনি আছে না, অল বিরোনি যে আমাদের একজন ঐতিহাসিক, তো তিনি মোহাম্মদ বিন তুঘলককে রক্ত পিপাসু বলেছেন। এরপরে দেখো, উত্তর আফ্রিকার মরক্কোর অধিবাসী ইবন বতুতা তার রাজত্বকালে ভারতে আসেন 1334 খ্রিস্টাব্দে। তার আসল নাম কি ছিল? আব্দুল্লাহ মোহাম্মদ। তার বইয়ের নাম কি ছিল? কিতাবুল রাহেলা। এটিও কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, এটি কিন্তু পরীক্ষায় দেয়। মোহাম্মদ বিন তুগলকের সময় দক্ষিণ আফ্রিকা থেকে কি এসেছিল? ইবন বতুতা এসেছিল। ইবন বতুতার আসল নাম কি? আব্দুল মোহাম্মদ। তার বইয়ের নাম কি? কিতাবুল রাহেলা। এটা কিন্তু পরীক্ষায় দেয়। চলো নেক্সট লাইন। 1351 খ্রিস্টাব্দে সিন্ধু দেশে থাট্টা নামক স্থানে হঠাৎ জ্বরে মোহাম্মদ বিন তুগলক কিন্তু মারা যান। আর তিনি ছিলেন তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান। এই মোহাম্মদ বিন তুগলকই কিন্তু তুগলক বংশের শ্রেষ্ঠ কিন্তু সুলতান ছিলেন। বোঝা গেল? ওকে, এরপরে দেখবো আমরা কি, ফিরোজ শাহ তুঘলক। কি রয়েছে? ফিরোজ শাহ তুঘলক, যে 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে। দেখো কি রয়েছে, হেনরি এলিয়ট এবং এলফিনস্টোন ফিরোজ শাহকে বা ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর আখ্যা দিয়েছেন। এটিও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেল? কি বললাম? হেনরি এলিয়ট এবং এলফিনস্টোন ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন বা আখ্যায়িত করেছেন। এবার দেখো, তিনি এক্সপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্মনিয়োগ দপ্তর কিন্তু চালু করেছিলেন। আমরা যেমন কর্মসংস্থান দেখি, প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান বের হয়, কি কি নিয়োগ হতে চলেছে। তো তিনি কে করেছিলেন? ফিরোজ শাহ তুঘলক কিন্তু প্রথমে করেছিলেন, কর্ম দপ্তর চালু করেছিলেন। সেখানে যেতে হবে, তোমার কি কি রয়েছে, তোমার কি কি কোয়ালিফাইড, তুমি কি কি বিষয়ে তুমি পারদর্শী, সেই সম্পর্কে তোমার একটা বিবরণ নিয়ে সেই জায়গায় তোমাকে কি করে দেওয়া, পোস্ট একটা দিয়ে দেওয়া, চাকরি দিয়ে দেওয়া। তো এটা কি করেছিলেন? ফিরোজ শাহ তুঘলক করেছিলেন, তাই না? এবার দেখো, তিনি মৃত্যুদণ্ড রদ করে দিয়েছিলেন। এবার দেখো, তিনি 4 ধরনের কর চালু করেছিলেন, যেমন হচ্ছে খারাজ, ভূমি কর, যেটা 10 ভাগের 1 ভাগ তোমাকে দিতে হবে। 2 নম্বরে রয়েছে জিজিয়া, অমুসলমানদের উপর ধার্য কর। জিজিয়া কর হচ্ছে আমাদের কি, আমরা হিন্দুরা যারা তীর্থযাত্রা করব তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে জিজিয়া কর কিন্তু সেই সময় সম্রাটদেরকে দিতে হতো। জিজিয়া কর মানে অমুসলমানদের, মানে হিন্দুদের, যারা মুসলমান নয়, এখানে বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, ঠিক আছে, তো তাদেরকে কিন্তু দিতে হতো। এবার দেখো, খামস, লুণ্ঠিত দ্রব্যের 5-এর 1 ভাগ দিতে হতো। আমি যদি কোনো কিছু লুট করে নিয়ে আসি, ধরো আমি ডাকাত, তো কি হবে, আমি যদি কিছু চুরি করে নিয়ে আসি, তো তারও কিন্তু কিছু আমাকে রাজাকে দিতে হবে। বোঝা গেল? এবার দেখো, জাকাত, দান, যা কেবলমাত্র মুসলমানদের থেকে নেওয়া হয়। এবার দেখো, তিনি ফিরোজপুর, ফতেপুর, ফিরোজাবাদ, তুগলকপুর, হিসার, আজাদপুর, ফতেহাবাদ, ফিরোজ শাহ, কোটলা, জৈনপুর নগর কিন্তু প্রতিষ্ঠা করেন।
এই নগর বা শহরগুলো কিন্তু এখনো আমাদের ভারতের মধ্যে রয়েছে। তিনি বেকারদের জন্য একটি কর্মসংস্থান বা দপ্তর খোলেন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। তিনি তোপরা এবং মিরাট অঞ্চল থেকে দুটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন। এটা কিন্তু পরীক্ষায় আসে যে দিল্লিতে কে অশোক স্তম্ভ নিয়ে আসে তোপরা এবং মিরাট থেকে। তাহলে কি হবে? ফিরোজ শাহ তুগলক হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নাসিরউদ্দিন মাহমুদ যে কিনা 1394 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করবে। নাসিরউদ্দিন মাহমুদ দেখো 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করবেন, একজন মুঘল নেতা। এরপরে দেখো তিনি ছিলেন তুঘলক বংশের শেষ রাজা। নাসিরউদ্দিন মাহমুদ তিনি হচ্ছেন তুঘলক বংশের শেষ রাজা। এরপরে দেখো সৈয়দ বংশ। কি বংশ? সৈয়দ বংশ। সৈয়দ বংশ সম্পর্কে আমি বেশি কিছু দেইনি, ঠিক আছে। যেটা ইম্পর্টেন্ট রয়েছে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় আসে, তাই আমি এটাই দিয়েছি। সৈয়দ বংশ দেখে নাও 1414 থেকে 1451। এরপরে দেখো লোদি বংশ, যেটা 1451 থেকে আমরা যদি দেখি 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত লোদি বংশ ভারতের মধ্যে রাজত্ব করেছিল বা দিল্লির মধ্যে সাম্রাজ্য বিস্তার করেছিল। এবার দেখো প্রতিষ্ঠাতাকে বহুলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে বহুলুল লোদি। দেখো বহুলুল লোদি হলেন প্রথম আফগান যিনি ভারত আক্রমণ করেছিলেন, বহুলুল লোদি। এরপরে দেখো সিকান্দার লোদি, তিনি ছিলেন লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান। বোঝা গেল? ওকে, নেক্সট চলো, যেটা আমাদের আজকে লাস্ট পয়েন্ট, ইব্রাহিম লোদি। নাম তো শোনাই হোগা, তাই না? ইব্রাহিম লোদি হচ্ছে লোদি বংশের শেষ সুলতান। আর ইব্রাহিম লোদিকে পরাজিত করে আমরা দেখবো যে ভারতের মধ্যে মুঘল সাম্রাজ্য কিন্তু বিস্তার লাভ করবে, বাবর, তাই না? এবার দেখো ইব্রাহিম লোদি যে কিনা 17 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করবে। দেখো তিনি ছিলেন লোদি বংশের শেষ সুলতান। দেখো পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি এবং গুজরাটের শাসনকর্তা ইব্রাহিমের পিতৃব্য আলম খাঁ ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরকে আমন্ত্রণ জানান। এবার তার যে পিতৃব্য রয়েছে, ইব্রাহিম লোদির যে অভিভাবকরা রয়েছে, তারাই বাবরকে আমন্ত্রণ করেন যে বাবর তুমি আসো, এসে ইব্রাহিম লোদিকে পরাজিত করো, পরাজিত করে তুমি ভারতের সম্পদ লুট করে নিয়ে চলে যাও। কিন্তু তার বিপরীতটা হয়েছিল। বিপরীতটা কি হয়েছিল? বাবর এসেছিল, ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল, নিহত করেছিল, কিন্তু বাবর আর আগের জায়গায় যাননি, বাবর দিল্লিতে থেকে গিয়েছিল। এবার দেখো ফলে 1526 খ্রিস্টাব্দের 20 এপ্রিল, কত এপ্রিল? 1526 খ্রিস্টাব্দের 20 এপ্রিল পানিপথের প্রান্তরে পানিপথের প্রথম যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইব্রাহিম লোদি প্রাণ ত্যাগ করেন এবং লোদি বংশের অবসান ঘটে এবং ভারতের মধ্যে মুঘল এম্পায়ার প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে পানিপথের যুদ্ধ। অ্যাকচুয়ালি পানিপথের 3টা যুদ্ধ হয়েছিল। ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ হয়েছিল, ওকে। দেখো সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ কত সালে হয়েছিল তোমরা আমাকে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজকের তারিখ যদি আমরা দিই, আজকে হচ্ছে আমাদের 16 তারিখ, ওকে 24, 16, 12, 24, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর হচ্ছে থার্ড ব্যাটেল অফ পানিপথ, এই সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, থার্ড ব্যাটেল অফ পানিপথ কবে কাদের মধ্যে হয়েছিল তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সের মধ্যে কিন্তু, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়, ইসলাম ও ভারতবর্ষ প্লাস হচ্ছে দিল্লির সুলতানি বংশ। আজকে আমরা 5টা বংশ কভার করলাম। আমি নেক্সট শুক্রবার, যেহেতু তোমাদের সকালবেলাটা ফাঁকা রয়েছে, তাই সেদিন আমি ভারতের বিজয়নগর সাম্রাজ্য প্লাস বাহামনি সাম্রাজ্য নিয়ে একটি ভিডিও নিয়ে আসতে চলেছি, মধ্যযুগেরই। কারণ মোহাম্মদ বিন তুগলকের সময় আমরা দেখলাম যে 1336 আর 1347 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে এই দুটি বংশ প্রতিষ্ঠিত হবে। তো এই দুটি বংশ থেকে আমি নেক্সট দিন তোমাদের ক্লাস নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো।